কি এমন হয়ে গেল যে সবাই এখন তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিচ্ছে? এখনও আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি কেউ, অথচ তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বেশ ব্যস্ত কূটনৈতিক সূচি মেনে চলছেন। সম্প্রতি আমির খান মুত্তাকি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইরান ও চীন সফর করেছেন। পাকিস্তান ও চীনের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায়ও অংশ নেন তিনি। রাশিয়া, যুক্তরাষ্ট্রের মতো দেশও তালেবান নিয়ে তাদের নীতি পাল্টানোর দিকে হাঁটছে। কিন্তু কেন? ভারত, পাকিস্তান ও ইরান এই তিন দেশ তালেবানের কাবুল দখলের 4 বছর পর তালেবানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছে কেন? আল জাজিরার বিশ্লেষণধর্মী প্রতিবেদনের আলোকে আমরা সেটাই জানার চেষ্টা করব। এর আগে একটা কথা বলে নেই দর্শক, তালেবান সরকার নিয়ে আপনার কোনো বক্তব্য বা পর্যবেক্ষণ থাকলে আমাদের মন্তব্যের ঘরে জানাতে পারেন। চলুন শুরু করা যাক। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। জাতিসংঘ কিংবা সংস্থাটির কোনো সদস্য রাষ্ট্র তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশের সঙ্গে তালেবানের কূটনৈতিক তৎপরতা প্রমাণ করে যে বৈশ্বিক মঞ্চে তারা সম্পূর্ণভাবে একঘরে হয়ে নেই। এ অবস্থায় প্রশ্ন উঠতে পারে, আফগানিস্তানের প্রতিবেশী একাধিক দেশ তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েও কেন কূটনৈতিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের আগ্রহ দেখাচ্ছে। গত 19 এপ্রিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে কাবুলে মুত্তাকি ও অন্যান্য আফগান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ পাকিস্তানের আফগান শরণার্থী প্রত্যাবাসন ইস্যু, দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। এরপর 6 মে ইসহাক দার ও মুত্তাকি আবার কথা বলেন। পরে জানা যায় যে এটি ছিল পাকিস্তানে ভারতের হামলার ঠিক আগের দিন। এরপর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে 4 দিনব্যাপী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্টা হামলা চলে। 15 মে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন ও পেহেলগাঁওয়ে হামলার নিন্দা জানানোয় তালেবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 17 মে তেহরান ডায়ালগ ফোরামে অংশগ্রহণ করতে মুত্তাকি ইরানের রাজধানী তেহরানে পৌঁছান। সেখানে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন তিনি। কয়েকদিন পর 21 মে মুত্তাকি বেইজিং সফর করেন। সেখানে আফগানিস্তান, পাকিস্তান ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের লক্ষ্য ছিল 3 দেশের মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা। কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান সুহাইল শাহিন আল জাজিরাকে বলেন, তালেবান আজকের আফগানিস্তানের বাস্তবতা, কারণ তারা দেশের সব ভূখণ্ড ও সীমান্তের উপর নিয়ন্ত্রণ রাখে। সুহাইল শাহিন আরও বলেন, আঞ্চলিক দেশগুলো এই বাস্তবতা জানে এবং সেই অনুযায়ী তারা ইসলামিক এমিরেটের সঙ্গে বিভিন্ন স্তরে যোগাযোগ রাখে, যা আমার দৃষ্টিতে একটি বাস্তববাদী ও যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি। তালেবান আফগানিস্তানকে ইসলামিক এমিরেট নামেই সম্বোধন করে। সুহাইল আরও বলেন, আমরা বিশ্বাস করি পারস্পরিক যোগাযোগের মাধ্যমেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব। তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে আর দেরি করা উচিত নয়। আমাদের অঞ্চলের নিজস্ব স্বার্থ ও লক্ষ্য আছে, যেগুলো আমাদের প্রতিপালন করা উচিত। এটি একটি অপ্রত্যাশিত অংশীদারত্ব। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসনামলে ভারত সরকার আফগান গোষ্ঠীটির সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এবং তাদের শাসনকে স্বীকৃতিও দেয়নি। তখন শুধু পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব তাদের স্বীকৃতি দিয়েছিল। একসময় ভারত আফগানিস্তানে সোভিয়েত সমর্থিত মোহাম্মদ নজিবুল্লাহ সরকারের পক্ষ নিয়েছিল। তালেবান ক্ষমতায় আসার পর কাবুলে নিজেদের দূতাবাস বন্ধ করে ভারত। দেশটি তালেবানকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর একটি প্রক্সি বাহিনী হিসেবে দেখেছিল। আফগানিস্তানে মস্কো বিরোধী মুজাহিদদের সমর্থন দিয়েছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো। তালেবানকে সমর্থন করার বদলে ওই সময় সংগঠনটির বিরোধী জোট নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন জানায় নয়াদিল্লি। 2001 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তালেবান সরকার অপসারিত হওয়ার পর ভারত কাবুলে তার দূতাবাস আবার চালু করে ও আফগানিস্তানের জন্য এক গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদারে পরিণত হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, দেশটি অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও পানি সরবরাহ প্রকল্পে $3 বিলিয়নেরও বেশি বিনিয়োগ করেছে। তবে তালেবান ও তাদের মিত্র, বিশেষ করে হাক্কানি গোষ্ঠী
ভারতের দূতাবাস ও কনসুলেটগুলোতে বারবার প্রাণঘাতী হামলা চালায়। পশ্চিমাদের সমর্থনপুষ্ট আশরাফ গনি সরকারকে হটিয়ে 2021 সালের অগাস্টে তালেবান দ্বিতীয়বার ক্ষমতায় আসে আফগানিস্তানে। এবারও ভারত আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দেয়নি, তবে দেশটি তাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে। প্রথমে এ যোগাযোগ পর্দার অন্তরালে হলেও ক্রমশ তা প্রকাশ্যে হতে শুরু করে। 2023 সালে আফগানিস্তানে ভূমিকম্প হলে ভারত দেশটিতে মানবিক সহায়তাও পাঠায়। নয়াদিল্লির এমন যোগাযোগ শুরু করার কারণ খুব সহজ। বিশ্লেষকরা বলছেন, এবার ভারত বুঝতে পেরেছে যে আগের মতো তালেবানকে এড়িয়ে চলার অর্থ হবে প্রতিবেশী আফগানিস্তানের ওপর তার প্রভাব রাখার সুযোগকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ছেড়ে দেওয়া। 2022 সালের জুন তালেবান ক্ষমতায় ফিরে আসার 1 বছরেরও কম সময়ের মধ্যে ভারত কাবুলে নিজেদের দূতাবাস পুনরায় চালু করে এবং সেটি পরিচালনায় সেখানে প্রযুক্তিগত বিশেষজ্ঞদের একটি দল পাঠায়। 2024 সালের নভেম্বরে তালেবান মুম্বাইয়ে আফগান কনসুলেটে একজন ভারপ্রাপ্ত কনসাল নিয়োগ দিয়েছে। এরপর গত জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও তালেবান নেতা মুত্তাকি দুজনেই এক বৈঠকের জন্য দুবাই যান। এটি ছিল এখন পর্যন্ত নয়াদিল্লি ও তালেবানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি সাক্ষাৎ। নয়াদিল্লি ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের উপপরিচালক কবির তানেজা আল জাজিরাকে বলেন, কাবুলে যে রাজনৈতিক বাস্তবতাই গড়ে উঠুক না কেন তা এড়িয়ে যাওয়া ভারতের জন্য কখনোই কোনো বিকল্প ছিল না। তালেবান হচ্ছে বাস্তবতা, যদিও এ ব্যাপারে ভারত খুশি নয়। তবে তালেবান ক্ষমতা নেওয়ার পর ভারত আফগান জনগণের সঙ্গে সদ্ভাব গড়ে তোলার কয়েক দশকের প্রচেষ্টায় চ্যালেঞ্জের মুখে পড়লেও তা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। তানেজা আরও বলেন, তালেবানের আদর্শিক ঘাঁটি বলে পরিচিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটিও ভারতে অবস্থিত। কোনো দেশ এবং তার বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক বিনাশ করা যায় না, বরং বাস্তবসম্মত ও ব্যবহারিক দৃষ্টিভঙ্গি নিয়ে তা মোকাবেলা করতে হয়। 1996 থেকে 2021 সালের মধ্যে তালেবানের অন্যতম প্রধান সমর্থক ছিল পাকিস্তান। তবে সাম্প্রতিক বছরগুলোতে তালেবানের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটেছে। আফগানিস্তানে 2021 সালে তালেবান ক্ষমতা গ্রহণ করার পর থেকে পাকিস্তানে সহিংস হামলা বেড়েছে। এগুলোর জন্য ইসলামাবাদ তালেবান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করছে। পাকিস্তানের দাবি, টিটিপি আফগান ভূখণ্ড থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং তালেবান সরকার তাদের আশ্রয় দিচ্ছে। অবশ্য এই দাবি নাকচ করে দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। লাহোর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিকিউরিটি স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি রিসার্চের পরিচালক রাবিয়া আক্তার বলেন, ইসহাকদারের কাবুল সফর ও পরে মুত্তাকির সঙ্গে যোগাযোগকে পাকিস্তান আফগানিস্তানের সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং একটি কৌশলগত অস্থায়ী উষ্ণতা হিসেবে দেখা উচিত। সম্প্রতি ভারত পাকিস্তান সংকট চলাকালে আফগানিস্তানের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ব্যবহারের আশঙ্কায় ইসলামাবাদ উদ্বিগ্ন হয়ে পড়ে বলে মনে করেন রাবিয়া আক্তার। তিনি আল জাজিরাকে বলেন, এটা ইসলামাবাদকে তার পশ্চিম সীমান্ত সুরক্ষিত করার ক্ষেত্রে আরও তাড়াহুড়া করতে বাধ্য করেছে। চলতি বছরের শুরুতে পাকিস্তানের আফগান শরণার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত এবং প্রায়ই সীমান্ত বন্ধ রেখে বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করাও দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের অন্যতম কারণ। রাবিয়া আক্তার বলেন, পাকিস্তান যেখানে নথিবিহীন আফগানদের ফেরত পাঠাতে চাপ দিচ্ছে, কাবুল তাকে শাস্তিমূলক আচরণ হিসেবে দেখছে। যদি পাকিস্তান ও তালেবান সরকারের সংলাপ এই ইঙ্গিত দেয় যে উভয় পক্ষই বুঝতে পেরেছে সংঘাত টিকিয়ে রাখা টেকসই সমাধান নয়, বিশেষ করে যখন আঞ্চলিক মেরুকরণ ও অর্থনৈতিক চাপ পরিবর্তিত হচ্ছে, তবে তা একটি ইতিবাচক লক্ষণ। তালেবান কর্মকর্তা সোহাইল শাহিন বলেন, কাবুল ইসলামাবাদের সঙ্গে ভালো সম্পর্ক চায়, তবে সেটি পারস্পরিক হওয়া উচিত। দোষারোপের খেলা কারো জন্যই উপকারী নয়। আমরা আমাদের দিক থেকে বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েছি। বেজিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে চীন জানায়, কাবুল ও ইসলামাবাদ নীতিগতভাবে কূটনৈতিক সম্পর্ক উন্নীত করতে সম্মত হয়েছে এবং উভয় দেশ যত দ্রুত সম্ভব নিজ নিজ রাষ্ট্রদূত পাঠাবে। তালেবান প্রথমবার ক্ষমতায় আসার পর ভারতের মতোই
তেহরানও তাদের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। সে সময় তালেবানের বিরোধী জোট নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন করে তেহরান। বিশেষ করে 1998 সালে মাজারি শরীফে তালেবান যোদ্ধাদের হাতে কয়েকজন ইরানি কূটনীতিক নিহত হওয়ার পর এই ঘটনার জেরে ইরান তার পূর্ব সীমান্তে হাজার হাজার সৈন্য জড়ো করেছিল এবং তালেবানের সঙ্গে যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। 9/11 পরবর্তী সময়ে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ইরান নীরবে তালেবানের সঙ্গে যোগাযোগ শুরু করে বলে ধারণা করা হয় এবং যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলা ও নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষার লক্ষ্যে তাদের সীমিত সহায়তাও প্রদান করে। এরপর তালেবান আবার দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইরান কাবুলের এই শাসকদের সঙ্গে নিরাপত্তা, মানবিক সহায়তা ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ দেখাচ্ছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ইব্রাহিম বাহিস বলেন, আমির খান মুত্তাকি ও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে বৈঠকটি তালেবানকে সরকারি স্বীকৃতি দেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয় না। বাস্তবমুখী বিবেচনা ইরানকে তালেবানের সঙ্গে যোগাযোগে প্ররোচিত করেছে, কারণ আফগানিস্তানে তাদের মূল স্বার্থ জড়িত আছে। নিরাপত্তার দিক থেকে তেহরান আফগানিস্তানে ISIS-এর স্থানীয় শাখাকে দমন করতে মিত্র খুঁজছে। তেহরান আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণেরও চেষ্টা করছে, যা এখন তাদের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। বাহিস আরও বলেন, তেহরানের প্রয়োজন একটি আগ্রহী অংশীদার যারা ইরানে অবস্থানরত প্রায় 7,80,000 আফগান শরণার্থী ও হেলমান্দ নদী থেকে প্রবাহিত আন্তঃসীমান্ত পানির সমস্যা মোকাবিলায় সহযোগিতা করতে পারে।